দায়িত্বভার গ্রহণ করলেন নতুন গভর্নর মুস্তাকুর রহমান। বৈঠক করছেন ডেপুটি গভর্নর নির্বাহী পরিচালকদের সাথে। আলু নিয়ে দুশ্চিন্তায় কৃষক। উৎপাদন খরচ না ওঠায় হিমাগারের ভাড়া দিতেই খাচ্ছে হিমশিম। আবাদে আগ্রহ হারাচ্ছেন অনেকেই। আলু হোক চাই দাম পান কিংবা না পান, ওনাদের মনে করেন এই ন্যায্য ভাড়া দিতেই হবে। 100% আলু লাগাইতে মনে করেন যে এত টাকা বিক্রি আসে, এই তো মনে করেন 3 ভাগ টাকা খরচ যায় বেশি। অনিয়মের আখড়া বেনাপোল বন্দর। মিথ্যা ঘোষণা চালান ছেড়ে দেওয়ার অভিযোগ। জিরো টলারেন্স নীতির হুঁশিয়ারি কাস্টমসের। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। দায়িত্বভার গ্রহণ করলেন নতুন গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমান। সকালেই তিনি বাংলাদেশ ব্যাংকে আসেন। এই সময় তাকে স্বাগত জানিয়েছেন ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে গভর্নর বলেছেন, কাজ শুরু করি, এরপর কথা বলবো। দিনের শুরুতেই তিনি বৈঠক করছেন ডেপুটি গভর্নর এবং নির্বাহী পরিচালকদের সাথে। গতকাল তাকে 4 বছরের জন্য নিয়োগ প্রদান করে অর্থ মন্ত্রণালয়। এর আগে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। তিনি দেশের 14তম গভর্নরের দায়িত্ব নিয়েছেন। নতুন গভর্নরের নিয়োগের পর পরিবর্তন আনা হয়েছে গভর্নর সচিবালয়ের অতিরিক্ত পরিচালক পদে। দর্শক, সেখানকার আপডেট আমরা একটু জেনে নিতে চাই আমাদের সহকর্মীর মাধ্যমে। আমাদের সহকর্মী আলমগীর হোসেন সেখানে আছেন। আলমগীর, গভর্নরের আজকে প্রথম দিনের এই কর্মসূচিতে কি কি থাকছে? স্মৃতি, উনি 10টা 40-এর দিকে নতুন গভর্নর মুস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করেছেন এবং বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পর্যায়ের যারা কর্মকর্তা, ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক এবং গভর্নর সচিবালয়ের কর্মকর্তারা তাকে এখান থেকে রিসিভ করে নিয়ে গেছেন। এবং কর্মসূচির মধ্যে আমরা যেটা জানতে পেরেছি সেটি হলো, শুরুতে উনি ডেপুটি গভর্নর এবং প্রধান অর্থনীতিবিদ এবং বিএফআই প্রধানের সাথে বৈঠকে বসেছেন। তাদের কাছ থেকে আসলে ব্যাংকের সার্বিক পরিস্থিতি, ব্যাংকিং খাতের সার্বিক পরিস্থিতি জানার চেষ্টা করছেন এবং এরপরে নির্বাহী পরিচালকদের সাথে তার বৈঠক হওয়ার কথা রয়েছে এবং নির্বাহী পরিচালকদের সাথে বৈঠকের পরে তিনি সচিবালয়ে যাবেন। অর্থ মন্ত্রণালয়ে তার একটি বৈঠক আছে 2:30টায়, এটি আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয়, আপনি জানেন যে এটি কিন্তু কোনো ব্যবসায়ী থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়া এটিই প্রথম। এর আগে অর্থনীতিবিদ এবং আমলাদের মধ্য থেকে আসলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এমন এক সময় দায়িত্ব নিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে যখন ব্যাংকিং খাতে খেলাপি ঋণ প্রায় 6.5 লাখ কোটি টাকার মতো এবং মোট বিতরণ করা ঋণের প্রায় 36%ই খেলাপি, যেটি ব্যাংকিং খাতের জন্য বড় মাথা ব্যথার কারণ। এই খেলাপি ঋণ কীভাবে কমিয়ে আনা যায় সেটি আসলে তাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। এর পরে আসলে কিছু সংস্কার কার্যক্রম চলমান রয়েছে, যেটি বিদায়ী গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর নিয়েছিলেন। বিশেষ করে 5টি ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের আওতায় 5টি ব্যাংক একীভূত করা হয়েছে, সেটি আসলে এখনও পূর্ণাঙ্গ রূপ দেওয়া সম্ভব হয়নি। সেই একীভূত কার্যক্রম কিভাবে এগিয়ে নিয়ে যাবেন সেটি যেমন একটি চ্যালেঞ্জ আছে। বেসরকারি খাতে বিনিয়োগে এক ধরনের স্থবিরতা রয়েছে। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি 6.10% মতো, এটি সর্বকালের মধ্যে মনে হয় সর্বনিম্ন অবস্থায় রয়েছে এবং এটিকে কিভাবে বাড়ানো যায় সেটি এক ধরনের চ্যালেঞ্জ রয়েছে। আপনি জানেন যে মূল্যস্ফীতি কমিয়ে আনার জন্য ডক্টর আহসান এইচ মনসুর শুরু থেকেই কিন্তু চেষ্টা করে যাচ্ছিলেন এবং পলিসি রেট তিনি কয়েক দফা বাড়িয়ে 10% নিয়ে গিয়েছিলেন। মূল্যস্ফীতি কিছুটা কমে আবার বাড়তে শুরু করেছে, সেটি আবার কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেটিও এক ধরনের চ্যালেঞ্জ রয়েছে নতুন গভর্নরের সামনে। এই সব চ্যালেঞ্জগুলো তিনি মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসলে এককভাবে সব কিছু করতে পারেন কিংবা করতে হয় বিষয়টা এমন নয়, এটি একটি দলগত কর্মসূচি। তারা বাংলাদেশ ব্যাংকের যে সব পর্যায়ের কর্মচারীরা রয়েছেন তাদেরকে আন্তরিকভাবে, নতুন গভর্নরকে আন্তরিকভাবে সহায়তা করবেন বলে আমাদেরকে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। স্মৃতি।
আলমগীর, অনেক ধন্যবাদ আপনাকে। হিমাগার থেকে খুচরা বাজার সর্বত্রই আলুর দামে ধস নামায় লোকসানের আশঙ্কায় দিন কাটছে আলু চাষিদের। গত বছরও ওঠেনি উৎপাদন খরচ, এবার পরিস্থিতি আরও শোচনীয়। মুন্সিগঞ্জ থেকে রংপুর দেশের প্রধান আলু উৎপাদনকারী অঞ্চলগুলোতে এখন কেবলই হাহাকার। অনেক ক্ষেত্রে হিমাগারের ভাড়ার টাকাও পকেট থেকে দিতে হচ্ছে কৃষকদের। ভোক্তা পর্যায়ে দাম স্থিতিশীল থাকলেও কৃষক পাচ্ছে না ন্যায্য দাম। আলু নিয়ে কৃষকের লোকসানের সংখ্যা কাটছেই না। এই মুহূর্তে খুচরা বাজারে পণ্যের দাম কেজি প্রতি 20 থেকে 25 টাকা। গত বছরের এই সময়ে দাম ছিল আরও বেশি। গেল বছর সরকার আলুর বাজার মূল্য 22 টাকা নির্ধারণ করলেও তাতে উৎপাদন খরচ ওঠেনি। ফলে আলুর দাম নিয়ে এবারও দুশ্চিন্তায় মুন্সিগঞ্জের কৃষকেরা। অন্যদিকে ন্যায্য দাম না পেয়ে আলু চাষে আগ্রহ হারাচ্ছেন রংপুরের চাষিরাও। এবার জেলায় ফলনও কম হয়েছে প্রায় 27,000 হেক্টর জমিতে। চাষাবাদ এখন ঋণগ্রস্ত করতে হইতেছে। আলু ক্ষেত মনে করেন কানিপতি খরচ যায় 2.5 লাখ, বিকি আহে 50,000 60,000। হিমাগার কর্তৃপক্ষ তো এটা আমলে নিবে না। এরা বলতেছে আপনাদের আলু হোক, চাই দাম পান কিংবা না পান, ওনাদের মনে করেন এই ন্যায্য ভাড়া দিতেই হবে। 100 আলু লাগাইতে মনে করেন যে এত টাকা বিক্রি আসে, এই তো মনে করেন 3 ভাগ টাকা খরচ যায় বেশি। বলা হচ্ছে প্রতি কেজি আলু উৎপাদন খরচ 15 থেকে 20 টাকা, এর সাথে যোগ হয় হিমাগার ভাড়া। অথচ গেল মাসের শুরুতে কোল্ড স্টোরেজে পাইকারের দাম ছিল কেজিতে মাত্র 5 থেকে 8 টাকা। তার মানে খরচ আর বাজারের দামে বিস্তর ফারাক। 1 কেজি আলুতে 16 থেকে 17 টাকা আমাদের প্রোডাকশন খরচ পড়বে। কোল্ড করতে আমাদের 27 থেকে 28 টাকা খরচ হবে। এর পরবর্তীতে 27-28 টাকার পরে যদি দাম বাড়ে তাইলে আমাদের লাভ হবে, এবং যদি কমে তাহলে আমাদের লস হবে। আমাদের আলুর বিক্রিটা হয় শুধু মোকামের সাথে। ব্যাপারী আছে এখানে, এরা মোকামের সাথে মিল করে এখান থেকে নিজের আলু কিনে নিয়ে যায়, এখানে বিক্রি হয় না। দেশে আলুর বার্ষিক চাহিদা প্রায় 1 কোটি টন। চলতি বছরের শুরুতে হিমাগারে অবিকৃত ছিল 1,87,000 টন। ভাড়ার টাকা না ওঠায় অনেক কৃষক আলু সেখানেই ফেলে আসেন। শাহজিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আলুর বাজার এবং উৎপাদন পরিস্থিতি জানতে আমরা একটু নওগাঁ ঘুরে আসতে চাই। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী শফিক ছোটন। ছোটন, এখানকার উৎপাদন খরচ আলু নিয়ে আসলে চাষিরা কি বলছেন? স্মৃতি, এখানকার আলু চাষিদের অবস্থাও কিন্তু খুবই নাজেহাল পরিস্থিতি। এবছরও গেল বছর যেরকম অবস্থা ছিল এবছরও ঠিক একই অবস্থা দেখছি আমরা। গত কয়েকদিন ধরেই নওগাঁ এবং পার্শ্ববর্তী জয়পুরহাটের বেশ কয়েকটি আলুর বড় বড় মাঠ আমি ঘুরেছি, যেটি দেখেছি যে চাষিদের মধ্যে এক ধরনের হাহাকার তৈরি হয়েছে এবং হতাশা তৈরি হয়েছে। কেননা গেল বছর বড় লোকসানে ছিল চাষিরা, এবছরও সেই একই অবস্থা। এখন মাঠে যে আলুগুলো তোলা হচ্ছে সেগুলো হচ্ছে পাপড়ি জাতের আলু। বিশেষ করে ভরা মৌসুমের আলুগুলো তোলা শুরু হয়েছে থেকে আলু তুলছেন না, তারা নতুন করে আবার ফসলে বালাইনাশক স্প্রে করে রেখে দিচ্ছেন। যারা তুলছেন তারা কিন্তু দাম খুব কম পাচ্ছেন, অর্থাৎ 5 থেকে 60 টাকা কেজি দরে পাইকারিতে আলু বিক্রি হচ্ছে। যে আলুগুলো বিক্রি হয় মাঠ থেকেই, সেই আলুগুলো কিন্তু মাঠে বিশেষ করে আমরা দেখেছি যে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, যশোরের যে ব্যাপারীরা আসতো সেগুলো কিন্তু আমরা দেখছি যে কোনো ব্যাপারী নেই। পাশাপাশি হাটগুলোতেও কিন্তু আমরা ঘুরেছি, যেমন এই অঞ্চলের সবচেয়ে বড় হাট তিলকপুর এবং রাইকালি, সেই হাটগুলোতেও কিন্তু একই অবস্থা। চাষিদের মধ্যে হাহাকার তৈরি হয়েছে। তারা বলছেন যে উৎপাদন খরচ করেছেন তারা, অর্থাৎ চড়া উৎপাদন খরচ, প্রতি বিঘা আলুতে, পাপড়ি জাতের আলুতে খরচ হয়েছে 25 থেকে 30,000 টাকা। অথচ সেই জমি থেকে যে ফলন পাওয়া যাচ্ছে সেই ফলন বিক্রি করে লাভ তো দূরের কথা, অর্ধেক দর উঠছে না। আর যেসব আলু কোল্ড স্টোরেজ জাত করার জন্য লাগানো হয়, অর্থাৎ লাল জাতের আলু, যেমন আপনার কার্ডিনাল বা এই ডায়মন্ড জাতের আলু, সেগুলোর দাম কিন্তু আরো কম, 3 থেকে 4 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই মুহূর্তে। অর্থাৎ সব মিলিয়ে চাষিরা যে বড় লোকসানের মুখে এবার পড়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে রক্ষা করতে সরকারকে পদক্ষেপ নিতে হবে, আলু রপ্তানি করতে হবে এবং আলু থেকে যেসব পণ্য তৈরি হয় সেই পণ্যগুলো তৈরির যে
কারখানা বা শিল্প প্রতিষ্ঠান সেগুলো আলু যেসব এলাকায় বেশি চাষ হয় অঞ্চল ভেদে এগুলো প্রতিস্থাপনের কিন্তু দাবি জানিয়েছেন ছোটন, সংশ্লিষ্টরা। তাহলে রাজধানীর মতো এখানকার অবস্থাও আসলে আলুর বাজারে ধস নেমেছে আমরা দেখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ ছোটন আপনাকে। দর্শক, রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে 21শে পদক প্রদান অনুষ্ঠানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি শুনবো তার বক্তব্যটি। বেশি বাড়তে থাকবে সমৃদ্ধি এবং নৈতিকতার মানদণ্ডে, সেই সমাজ তত বেশি আলোকিত হতে থাকবে। সুতরাং রাষ্ট্র তার নিজের প্রয়োজনে জ্ঞানী গুণী মানুষদের সম্মানিত করে। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, সুধীবৃন্দ, এই উপলব্ধি থেকেই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতন 21শে পদক প্রবর্তন করেছিলেন। এটি শুধু একটি পদকই নয়, বরং এই পদকের মধ্য দিয়ে 52 ভাষা আন্দোলন থেকে আজ পর্যন্ত বাংলাদেশের ঐতিহাসিক ঘটনাবলীকে স্মরণে আনার পাশাপাশি যেসব বিজ্ঞজন শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, গবেষণা ও চর্চায় নিজেদেরকে এবং রাষ্ট্র ও সমাজকে সমৃদ্ধ করেছেন, তাদের সঙ্গে আপামর জনসাধারণের পরিচয় ঘটে। শুরুতেই 3টি বিষয় পুরস্কার প্রদানের মাধ্যমে 1976 সালে রাষ্ট্রীয় সম্মাননা পুরস্কার 21শে পদকের যাত্রা শুরু হলেও বর্তমানে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, শিক্ষা, গবেষণা, শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সম্ভবত কমপক্ষে 12টি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হচ্ছে। এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক অর্জন। জ্ঞান, বিজ্ঞান কিংবা সাহিত্য চর্চার ধারা আরো শানিত এবং বিকশিত হোক, এই প্রত্যাশা করছি আমরা সকলে। শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্যের চর্চাকে আরো বেগবান করতে রাষ্ট্র এবং সরকার তার দায়িত্ব অবশ্যই পালন করবে। আমি বিশ্বাস করি শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয়। শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তি অর্থাৎ জ্ঞান বিজ্ঞানে সব শাখায় যাতে দেশ এগিয়ে যেতে পারে, নৈতিক মানসম্পন্ন তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার অবশ্যই কাজ করবে। আমাদের এই যাত্রায় দেশের বিজ্ঞজনদের দিক নির্দেশনা অবশ্যই প্রত্যাশিত। সম্মানিত সুধীবৃন্দ, জামালপুরে পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে ভিড়ের ঝুঁকি ঝামেলা এড়িয়ে কিছুটা আগেভাগে নিজেদের কেনাকাটা সেরে নিচ্ছেন ক্রেতারা। রমজানের এই সময় বিপণী বিতান এবং শপিং মলে দুপুর থেকে গভীর রাত পর্যন্ত থাকছে ক্রেতাদের আনাগোনা, চলছে বেচাকেনাও। দাম নিয়ে ক্রেতাদের অভিযোগ থাকলেও বিক্রেতারা বলছেন অবশ্য যে ঈদ যত ঘনিয়ে আসবে ততই বাড়বে বিক্রি, সেই অনুপাতে প্রস্তুতিও নিয়ে রেখেছেন তারা। দামে সাশ্রয় পেতে ও ভিড় এড়িয়ে আগেভাগেই ঈদ উল ফিতরের কেনাকাটা করতে জামালপুরের বিপণী বিতানে ভিড় করছেন ক্রেতারা। রমজানের এই সময়ে বিক্রির আশায় দোকানিরাও গভীর রাত পর্যন্ত অপেক্ষায় থাকছেন। শিশুদের পোশাকের চাহিদাই সবচেয়ে বেশি, পিছিয়ে নেই নারীরাও। ক্রেতাদের পছন্দ অনুযায়ী রয়েছে নতুন কালেকশন, তবে ক্রেতাদের দাবি পোশাকের দাম কিছুটা বেশি। একটু আগে আসছি যাতে দেখে শুনে ভালো মতো জিনিস নিশ্চয়ই স্পোদা কেনা যায়। বাজারটা সহনীয় থাকলে আসলে মার্কেটটাও বেশি কেনাকাটাটা বেশি করা হয়। একটু জ্যাম কম, ভিড় কম, সুবিধা। আগে কিনলে একটু দামও কম পাওয়া যায়। যদি ঈদের সামনে কিনতে যাই তখন তো আরো ভিড়ে বেশি হয়, তখন আরো দামও অনেক সিন্ডিকেটের মাধ্যমে আরো দাম বাড়িয়ে দেওয়া হয়। বিক্রেতারা বলছেন ঈদকে ঘিরে সব ধরনের প্রস্তুতি রয়েছে। দাম আগের তুলনায় কিছুটা বাড়লেও আগামী সপ্তাহ থেকে বিক্রি আরো বাড়বে এমনটাই প্রত্যাশা তাদের। কাস্টমার উপস্থিতি আছে, ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করে সামনে হয়তো ভালো কিছু হবে এই আশা ব্যক্ত করি। এবার ঈদের নতুন অনেক কালেকশন আসছে, সুতি জামা, জর্জেট, কাটওয়ার্ক, আরিকা, সিকোয়েন্স জামা অনেক আসছে, ক্রেতা খুবই কম। প্রস্তুতি নিচ্ছে অনেক
টাকার মালও উঠাইছি দোকানে, আপনার প্রায় 25-30 লক্ষ টাকার মাল উঠাইছি। ব্যবসা ভালো হবে বিদায়, আর বাদ বাকি উপর আল্লাহ জানে যে ব্যবসা কিরকম হবে, কিন্তু আশাবাদী ব্যবসা ভালো হবে। ব্যবসা বাণিজ্য মানে বর্তমানে অবস্থা একটু খারাপ, সামনে ভালো হতে পারে। রমজান মাস, আল্লাহ তাআলা সামনে ভালো দিতে পারে। প্রায় 16 লক্ষ টাকা মাল তুলছি। এদিকে কাপড়ের দোকানের পাশাপাশি প্রসাধনী ও জুতার দোকানেও ভিড় করছেন ক্রেতারা। সেখানে চলছে জমজমাট বেচাকেনা। ঈদ উপলক্ষে মার্কেটে আসা ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তায় বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশের টহল সেগুলো আমরা ইতিমধ্যে বৃদ্ধি করেছি এবং যত ঈদের সময় আসবে আরও তৎপরতা বাড়বে। আমাদের পোশাকি পুলিশের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আমরা কিছু কিছু জায়গায় চেকপোস্টও ব্যবস্থা করব। এরপরে সাদা পোশাকে লোকজন থাকবে। প্রত্যাশা অনুযায়ী বেচাকেনা হওয়ায় চাঙ্গা হচ্ছে স্থানীয় অর্থনীতি, এমনটাই বলছেন ব্যবসায়ীরা। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। বেনাপোল স্থলবন্দর এবং কাস্টমসের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে আবারও উঠেছে অনিয়মের অভিযোগ। ব্যবসায়ীরা বলছেন যে শুল্ক ছাড়াই নো এন্ট্রি পণ্য খালাস, মিথ্যা ঘোষণা চালান পার করা সহ ফাঁকি দেওয়া হচ্ছে রাজস্ব। তবে পরবর্তীতে যেন এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয় সেজন্য জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল। এই বন্দর দিয়েই বাংলাদেশ ভারতের মধ্যে সবচেয়ে বেশি আন্তঃবাণিজ্য পরিচালিত হয়। সম্প্রতি বন্দর ও কাস্টমসের বেশ কিছু কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে উঠেছে নানা অভিযোগ। শুল্ক ছাড়াই নো এন্ট্রি পণ্য খালাস, মিথ্যা ঘোষণার চালান পার করা সহ ফাঁকি দেওয়া হচ্ছে রাজস্ব। কমার্শিয়াল কিছু আইটেম সাপ্তার আওতায় আমদানি হচ্ছে, যার ভিতরে সাপটাবিহীন পণ্যও থাকে। মিথ্যা ঘোষণা, ভুয়া ম্যানিফেস্টোর মাধ্যমে যে পরিমাণে মালামাল আমদানি হয়েছে, সে সমস্ত মালামালের কয়েকটি পণ্য চালান বিজেপি সহ কাস্টম কর্তৃপক্ষ মাধ্যমে আটক হওয়ার পরেও আশানুরূপ তদন্ত না হওয়ার ফলেই রাজস্ব ঘাটতি দেখা দিচ্ছে। গত 18 জানুয়ারি মিথ্যা ঘোষণায় ভারতে 3টি ট্রাকে করে আমদানি করা হয় 56 মেট্রিক টন মোটর পার্টস, যার মধ্যে অতিরিক্ত পণ্য ছিল 3 টন। গত বছরেও প্রায় 2.5 কোটি টাকার শাড়ি ও 3 পিসের 2টি চালান আসে একই কায়দায়। তবুও অজানা কারণে নামমাত্র তদন্ত করেই বিষয়গুলো ধামাচাপা দেওয়া হয়। এর আগেও যে সমস্যাগুলো হয়েছে তার তদন্ত সুষ্ঠুভাবে হয়নি, যার কারণে প্রতিনিয়ত এই ধরনের অনিয়ম চলছে। এক শ্রেণীর অসাধু কিছু কর্মকর্তা আছে নিচের লেভেলের, যারা আরও যাদেরকে আমরা সুপার ইন্সপেক্টর বলে থাকি, তাদেরকে বেশি উৎকোচ দেওয়া হয়। এটা উৎকোচ নেওয়ার জন্য মানে কাস্টম কর্মকর্তাদের পকেট ভারী হয়, এতে কিন্তু সরকারের রাজস্ব আদায় হয় না। কাস্টমস কর্তৃপক্ষ জানায় পরবর্তীতে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেজন্য জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হয়েছে। ইতিপূর্বে মিথ্যা ঘোষণায় আটককৃত যে সকল কনসাইনমেন্ট ছিল সেগুলো কাস্টমস আইন অনুসারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের মিসডিক্লারেশনের যে কোনো ধরনের পণ্য আমরা ক্ষেত্রে সচেতন আছি। তবে বন্দর পরিচালকের দাবি, মিথ্যা ঘোষণায় আটক করা পণ্য যাচাই করে দেখা হয়। অনেক ক্ষেত্রেই অভিযোগের সত্যতা মেলে না। ইতিপূর্বে কয়েকটি গাড়ি আটক করা হয়েছে কয়েক দফা এবং সেটি পরবর্তীতে পরীক্ষা করে দেখা গেছে যে প্রকৃত অর্থে তারা যে সমস্ত পণ্য এনেছে সেগুলো যথার্থ ছিল এবং সঠিক ছিল। রাজস্ব ফাঁকি বন্ধে অসাধু কর্মকর্তা কর্মচারীদের শাস্তির আওতায় আনার দাবি ব্যবসায়ীদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।